আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। সো আমরা আরও একটি ভিডিও নিয়ে এসেছি, আর আজকের এই ভিডিওতে আমরা এই কলামটি দেখতে পাচ্ছেন, হেডলাইন কলাম বাই মাহফুজ আনাম অফ রিভার্স অ্যান্ড পিপল। সো এই কলামটি আমরা সরাসরি পত্রিকা থেকে অনুবাদ করব, এখানে দেখতে পাচ্ছেন। সো এটা সহজার্থে ব্যাখ্যা করার জন্য আমরা এখান থেকে চলে যাব গুগল নোটপ্যাডে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইনটি হচ্ছে যে কলাম বাই মাহফুজ আনাম অফ রিভার্স অ্যান্ড পিপল। সো খেয়াল করুন, এখানে যে হেডলাইন সেটা কিন্তু হচ্ছে এই অফ রিভার্স অ্যান্ড পিপল। এটার সাথে আবার পূর্বের একটা অংশ যুক্ত রয়েছে যে কলাম বাই মাহফুজ আনাম। ঠিক আছে, এখন কলামের অর্থ কী? কলাম মানে হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির নির্দিষ্ট কোনো একটা লেখা, মানে প্রচার করার জন্য কেউ যে লেখা পাঠায় পত্রিকায় বা বিভিন্ন সংবাদ সংস্থার কাছে যে লেখাটি পাঠায় সেটাকেই বলা হয় আসলে কলাম। আরও অনেক অর্থ রয়েছে, কিন্তু এক্ষেত্রে এটাই এর অর্থ। তো কী হলো? কলাম একটা লেখা, কার লেখা সেটা আবার পরে বাই দিয়ে বলা হচ্ছে যে বাই মাহফুজ আনাম, মাহফুজ আনামের একটি কলাম। এখন এই যে কলামটা মাহফুজ আনাম কর্তৃক লেখা, কিন্তু কলামটা কি বিষয়ে সেটা কিন্তু আবার দ্বিতীয় লাইনে বলা হচ্ছে যে অফ রিভার্স অ্যান্ড পিপল, নদী ও মানুষের বা নদী ও মানুষ সম্পর্কে মাহফুজ আনামের লেখা একটি কলাম, এভাবে হতে পারে। তাহলে কি হলো? একেবারে যদি শেষ থেকে ধরি আমরা, নদী এবং মানুষের ব্যাপারে মাহফুজ আনামের লেখা একটি কলাম। সুন্দরভাবে যদি আমরা বলি নদী ও মানুষ নিয়ে মাহফুজ আনামের লেখা। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে হাউ উই নেগলেক্ট, এটা আসলে সাব হেডলাইন ছিল। সো হাউ উই নেগলেক্ট আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস। দেখুন, হাউ কিভাবে, উই নেগলেক্ট আমরা অবহেলা করি, উই নেগলেক্ট আমরা অবহেলা করি, হাউ সাবজেক্ট, নেগলেক্ট হচ্ছে ভার্ব। সো হাউ উই নেগলেক্ট আমরা কিভাবে অবহেলা করি, কি অবহেলা করি, অবজেক্ট হচ্ছে আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস, আমাদের সবচেয়ে বড় দুটি সম্পদ। দেখুন, আওয়ার আমাদের, টু দুটি, বিগেস্ট সবচেয়ে বড়, অ্যাসেটস মানে সম্পদ। তাহলে এই আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস এই পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেটা এই নেগলেক্ট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। এখন এখানে দেখুন, আমরা জানি যে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড আসলে এই ইনভার্সন হয়, মানে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর মেন ভার্ব হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি আপনি কি করেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স না করে এই নর্মাল সেন্টেন্স তৈরি করেন, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করেন, বা এটাকেও এমবেডেড সেন্টেন্সও বলা হয় অনেক সময়। ঠিক আছে, এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স ধরেন। ঠিক আছে, এটা যদি করা হয় তাহলে কিন্তু ওই ফর্মটা বা ওই স্ট্রাকচারটা ফলো করা হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার ফলো করা হয়। সো এখানে মূলত এই কারণেই বলা হচ্ছে যে এটা মূলত প্রশ্ন করা হচ্ছে না, সাধারণভাবে বলা হচ্ছে যে আমরা আমাদের বিশাল দুটি সম্পদকে কতটা অবহেলা করে থাকি, কতটাই না অবহেলা করি। ঠিক আছে, এরকমভাবে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে না। এই কারণে এখানে এই ইন্টারোগেটিভ স্ট্রাকচারটি ব্যবহার করা হয়নি। তাহলে হাউ উই নেগলেক্ট আমরা কতটা অবহেলা করি আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস আমাদের সবচেয়ে বড় দুটি সম্পদকে। এখন সবচেয়ে বড় দুটি সম্পদ কি সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হচ্ছে। দেখুন, এভার সিন্স মাই স্টুডেন্ট ডেজ in the late 60s and early 70s and later throughout my 52 years in journalism, I've tried to analyze our development strategies and understand how our experts planned our future. So খেয়াল করুন, ever since আমরা জানি যে সিন্স মানে হচ্ছে থেকে, এই সিন্স দিয়ে বোঝানো হয় যে অতীতকালে নির্দিষ্ট কোনো একটা সময় থেকে বোঝানোর জন্য, অতীতকালে নির্দিষ্ট কোনো একটা সময় থেকে বোঝানোর জন্য সিন্স ব্যবহার করা হয়, মানে টু ফ্রম আ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট। ওকে, এটা বোঝায়। আর যদি এভার সিন্স বলা হয়, এর মানে হচ্ছে যে ওই সময় থেকে শুরু করে তার পরবর্তীতে পুরো যে সময়টা রয়েছে পুরো সময় জুড়ে, মানে যদি সিন্স যদি শুধু সিন্স থাকে তাহলে হচ্ছে ওই সময় থেকে, আর যদি এভার সিন্স দেওয়া থাকে তাহলে ওই সময় থেকে শুরু করে পুরো পরবর্তী যে সময়গুলো আছে এই সময়ের উপরে একটা এমফাসিস তৈরি করা হয়, এর উপরে একটি প্রদান করা হয়। এ কারণে বলা হচ্ছে এভার সিন্স মানে থেকে। এখন থেকে কখন থেকে বলা হচ্ছে যে মাই স্টুডেন্ট ডেজ, এখানে মূলত স্টুডেন্ট ডেজ মানে হচ্ছে মাই স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, মানে ছাত্র থাকাকালীন যে দিনগুলো ছিল, যে সময়টি ছিল, মানে তার ছাত্র জীবন। সো এভার সিন্স মাই স্টুডেন্ট ডেজ, আমার ছাত্র জীবন থেকেই শুরু করে বা ছাত্র জীবন থেকেই। এখন ছাত্র জীবনটা কখন ছিল সেটাকে কিন্তু দেখুন, এই যে স্টুডেন্ট ডেজ এটাকে মডিফাই করার জন্য আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে একটা নাউন ফ্রেজকে কিন্তু বিভিন্ন ফ্রেজ মডিফাই করতে পারে।
ঠিক আছে, এখানে এই স্টুডেন্ট ডেজ এটাকে মডিফাই করছে এই প্রিপোজিশনাল ফ্রেজ, যে স্টুডেন্ট ডেজ ছাত্র জীবন, কখনকার ছাত্র জীবন, সেটা হচ্ছে ইন দ্য লেট 60s, মানে 60 দশকের শেষের দিকে, ইন দ্য লেট 60s, 60 দশকের শেষের দিকে। এখানে দেখুন ওই 60s এর মানে বোঝায় যে 60 থেকে 70 বছর পর্যন্ত যে সময়, 10 বছর যে সময়, দশক, এই দশককে বোঝায়, এই কারণে 60s অ্যান্ড আর্লি 70s, এবং 70 দশকের শুরুর দিকে। দেখুন এই যে 60 শব্দটি, এটা কিন্তু একটা নাম্বার, কিন্তু এটা মূলত ছিল এরকম যে SIX, একটু লিখে দেখাচ্ছি আমি, SIXTIES, এরকম ছিল। এটা কিন্তু একটা নাউন, এই 60s এটা নাম্বার, কিন্তু এটা নাউন হওয়ার কারণে তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে যে লেট 60s, মানে ওই যে একটা দশক বোঝায়, মানে 10 বছরের যে একটা সময়, এই দশকটা বোঝায়। আর লেট দিলে বোঝায় যে ওই দশকের শেষ দিকটা, মানে শেষ সময়টা, মানে 60 থেকে 70-এর মধ্যে হবে 67 সাল থেকে এই 69 পর্যন্ত বা 70 পর্যন্ত এই সময়টা। সো ইন দ্য লেট 60s অ্যান্ড আর্লি 70s মানে 70 থেকে শুরু করে হয়তো 72, 73 বা 74 পর্যন্ত, মানে 1967 থেকে 1972 পর্যন্ত এখানে তিনি নির্দেশ করছেন। সো এভার সিন্স মাই স্টুডেন্ট ডেজ ইন দ্য লেট 60s অ্যান্ড আর্লি 70s, একত্রে যদি বলি যে 60 দশকের শেষ ও 70 দশকের শুরুর দিকে আমার ছাত্র জীবন থেকেই এবং আরও কখন থেকে, অ্যান্ড লেটার পরবর্তীতে থ্রু আউট মাই 52 ইয়ার্স ইন জার্নালিজম। দেখুন লেটার পরবর্তীতে, এটা অ্যাডভার্ব, পরবর্তীতে কী হলো, থ্রু আউট জুড়ে, কি জুড়ে, মাই 52 ইয়ার্স, আমার 52 বছর, কোথায় 52 বছর, ইন জার্নালিজমে মানে সাংবাদিকতায়। সো সাংবাদিকতায় আমার 52 বছর ধরে, পরবর্তীতে সাংবাদিকতায় আমার 52 বছর ধরে, একত্র যদি বলি দেখুন 1960-এর শেষ দিকে ও 70-এর দশকের শুরুর দিকে আমার ছাত্র জীবন থেকে শুরু করে, এবং পরবর্তীতে সাংবাদিকতায় আমার 52 বছর ধরে কি করেছি সেটা কিন্তু পরে বলা হচ্ছে। তাহলে এইখান পর্যন্ত যে এটা ছিল, এই পুরোটাই কিন্তু কি ছিল, একটা নাউন ফ্রেজ ছিল, ঠিক সরি প্রিপোজিশনাল ফ্রেজ, যে প্রিপোজিশনাল ফ্রেজটা পরবর্তী ভার্বকে মডিফাই করছে বা পরবর্তী সেন্টেন্সকে মডিফাই করছে। যে কারণ যদি দেখুন, যদি বলা হয় আই হ্যাভ ট্রাইড, পরবর্তী বাক্যে আমি চেষ্টা করেছি, প্রশ্ন করা হয়েছে কখন চেষ্টা করেছি, তাহলে উত্তর দেওয়া হচ্ছে যে এভার সিন্স মাই স্টুডেন্ট ডেজ, মানে 60 দশকের শেষ দিকে এবং 70 দশকের শুরুর দিকে আমার ছাত্র জীবন থেকে শুরু করে, এবং পরবর্তীতে সাংবাদিকতায় আমার 52 বছর জুড়ে, এই যে পুরো একটা সময় নির্দেশ করছে। আর আমরা জানি যে যখন কোনো বাক্যে ভার্বের সময় নির্দেশ করে যে শব্দগুলো বা যে অংশটুকু, সেটাই হয় অ্যাডভার্ব। এই কারণে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ট্রাইড ভার্বে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এই সময় জুড়ে আমি কি করেছি, আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, কি করতে চেষ্টা করেছি, টু অ্যানালাইজ, বিশ্লেষণ করার চেষ্টা করেছি। কি বিশ্লেষণ করার চেষ্টা করেছি, আওয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, আমাদের উন্নতির যে কৌশল রয়েছে সেগুলো ব্যাখ্যা করার বা অনুসন্ধান করার চেষ্টা করেছি। তারপর বলা হচ্ছে যে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এটা মূলত এই যে এখান থেকে কানেক্টেড, যে আই হ্যাভ ট্রাইড টু অ্যানালাইজ, সেমভাবে আই হ্যাভ ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড, মানে এই আমাদের উন্নয়ন কৌশলগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এবং আই হ্যাভ ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করেছি। কি বোঝার চেষ্টা করেছি সেটা কিন্তু ক্লজ দিয়ে বলা হচ্ছে যে হাউ আওয়ার এক্সপার্টস প্ল্যান্ট আওয়ার ফিউচার, যে আমাদের বিশেষজ্ঞরা পরিকল্পনা করেছিল, কি নিয়ে পরিকল্পনা করেছিল, আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যৎ। তাহলে কি হলো, যে আমি বোঝার চেষ্টা করেছি কিভাবে আওয়ার এক্সপার্টস, আমাদের বিশেষজ্ঞরা পরিকল্পনা করেছিল আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কিভাবে পরিকল্পনা করেছিল সেটাও আমি বোঝার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি একটু এই পার্টস অফ স্পিচগুলো যদি বলি, দেখুন এভার সিন্স, এটা একটা সিঙ্গেল প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে একটা প্রিপোজিশন কিন্তু একটা অ্যাডভার্ব দিয়েও মডিফাই হতে পারে, এ কারণে এভার দিয়ে এই সিন্সকেও মডিফাই করা হচ্ছে, এই কারণে এটা একটা ইউনিট হিসেবে কাজ করছে প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলোকে বলা হয় কমপ্লেক্স প্রিপোজিশন, যেমন অ্যাকর্ডিং টু, ডিউ টু, ঠিক আছে, এরকম এভার সিন্স। তারপর মাই স্টুডেন্ট ডেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা সিন্স এই
প্রিপোজিশনাল ফেজের অবজেক্ট হিসেবে কাজ করছে। তারপর ইন দ্য লেট 60s অ্যান্ড আর্লি 70s, এটা হচ্ছে একটা না প্রিপোজিশনাল ফেজ, যেই প্রিপোজিশনাল ফেজটা আবার এই স্টুডেন্ট ডেজকে মডিফাই করছে। আবার যদি বলি তারপর অ্যান্ড লেটার পরবর্তীতে, এটাও একটা অ্যাডভার্ব। থ্রু আউট মাই 52 ইয়ার্স ইন দ্য জার্নালিজম, থ্রু আউট প্রিপোজিশন এবং মাই 52 ইয়ার্স এটা হচ্ছে নাউন ফ্রেজ, যেটা আবার এই থ্রু আউট এই প্রিপোজিশনের অবজেক্ট। আবার দেখুন ইন জার্নালিজম, এই অংশটাও আবার প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই 52 ইয়ার্স এই নাউন ফ্রেজকে মডিফাই করছে, কারণ 52 বছর কোথায়, সেটা হচ্ছে যে ইন জার্নালিজমে। আবার পুরোটা একসাথে একটা ইউনিট যদি ধরি তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ফর্মগত হিসেবে বা গঠনগত দিক থেকে, আর কাজ করছে বাক্যে ফাংশন করছে অ্যাডভার্ব হিসেবে। তারপর হচ্ছে সাবজেক্ট হ্যাভ ট্রাইড, ভার্ব ফ্রেজ টু অ্যানালাইজ, ইনফিনিটিভ ফ্রেজ যেটা ট্রাইডের অবজেক্ট হিসেবে কাজ করছে। আর আওয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, যেটা অবজেক্ট হিসেবে কাজ করছে অ্যানালাইজ ভার্বের। তারপর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে এই ইনফিনিটিভের সাথে সংযুক্ত, বুঝতে চেষ্টা করেছি। এভাবে যদি বলা হয় যে টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এই টু আন্ডারস্ট্যান্ড এই অংশটি হবে ট্রাইড ভার্বের অবজেক্ট। তারপরে আবার হাউ আওয়ার এক্সপার্টস প্ল্যান্ড আওয়ার ফিউচার, এটা হচ্ছে একটা ক্লজ, যে ক্লজটা এই আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে 60 দশকের শেষ ও 70 এর শুরুর দিকে একদম ছাত্র জীবন থেকে শুরু করে এবং পরবর্তীতে সাংবাদিকতা পেশায় পুরো 52 বছর ধরে আমি আমাদের উন্নয়ন কলা কৌশল বিশ্লেষণ ও আমাদের বিশেষজ্ঞগণ আমাদের ভবিষ্যৎ নিয়ে কতটা পরিকল্পনা করেছে তা বোঝার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী বাক্য খুবই সিম্পল, খেয়াল করুন। ইট ডাজ নট রিকোয়ার টু মাচ থিঙ্কিং টু রিয়েলাইজ দ্যাট আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস আর আওয়ার পিপল অ্যান্ড রিভার্স। I always wondered why our planners did not use them as the centerpiece of all their thinking and planning. So খেয়াল করুন, it does not require মানে এটা রিকোয়ার করে না, মানে এটা দাবি করে না, এর প্রয়োজন নেই, এরকম অর্থ দেয় এটা, যে it does not require, এটা দাবি করে না, এটা প্রয়োজনের আশা করে না বা প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বলা হচ্ছে টু মাচ থিঙ্কিং, খুব চিন্তার দরকার নেই, মানে খুব চিন্তার দাবি করে না, খুব চিন্তার প্রয়োজন হয় না। এবং আরও কেন প্রয়োজন হয় না সেটা পরে বলা হচ্ছে টু রিয়েলাইজ, বুঝতে, অনুধাবন করতে। কি অনুধাবন করতে? দ্যাট, যে যা অনুধাবন করতে, সেটা আবার দ্যাট দিয়ে বলা হচ্ছে যে আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস আর আওয়ার পিপল অ্যান্ড রিভার্স। খুবই সিম্পল, আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস আমাদের সবচেয়ে বড় দুটি সম্পদ, আর হচ্ছে কি কারা? আওয়ার পিপল আমাদের মানুষ, অ্যান্ড রিভার্স এবং নদী। তাহলে কি হলো যে এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের সবচেয়ে বড় দুটি সম্পদ হচ্ছে আমাদের মানুষ ও আমাদের নদী, এই বিষয়টা বুঝতে, অনুধাবন করতে ইট ডাজ নট রিকোয়ার টু মাচ থিঙ্কিং, খুব বেশি চিন্তার প্রয়োজন হয় না। দেখুন এটা কিন্তু এভাবে লেখা যেত যে টু মাচ থিঙ্কিং ইজ নট রিকোয়ার্ড টু রিয়েলাইজ। দেখুন আমি একটু লিখে দেখাচ্ছি এখানে। Wait a minute please, I didn't make a space under it, that's why. Okay, এটা কিন্তু এভাবে লেখা যেত, দেখুন too much thinking is not required, QUIRD, to realize that, ঠিক আছে, এভাবে কিন্তু লেখা যেত টু মাচ থিঙ্ক ইজ নট রিকোয়ার টু রিয়েলাইজ। কিন্তু এটাকে একটু ঘুরিয়ে লিখলে সেটা হয় যে ইট ডাজ নট রিকোয়ার টু মাচ থিঙ্কিং টু রিয়েলাইজ দ্যাট। এর কারণ হচ্ছে যদি এরকম হতো টু মাচ থিঙ্কিং এভাবে যদি দেওয়া হতো, তাহলে এই টু মাচ থিঙ্কিং এই নাউন ফ্রেজের উপর একটা জোর প্রদান করা হতো, এটা একটা বিষয়। আর যখন এটা না করা হয়, এটা করা হয়নি, এক্ষেত্রে এই যে প্রয়োজন নেই, মানে না বোধক যে বিষয়টা, এটার উপর একটা ফোকাস করার জন্য এই স্ট্রাকচারকে একটু পরিবর্তন করা হয়েছে। এটা স্ট্রাকচারের ভ্যারাইটিও বলতে পারেন, বা যে একটা ফোকাস করা হয় বা এমফাসিস থাকে, মানে যেটা আগে প্রকাশ করা হয় সেটার উপর আসলে একটা ফোকাস থাকে অন্যরকম, এই কারণে এরকম করা হয় অনেক সময়। তাহলে কী হলো? ইট ডাজ নট রিকোয়ার টু মাচ থিঙ্কিং, খুব বেশি চিন্তার প্রয়োজন নেই, টু রিয়েলাইজ, বুঝতে, অনুধাবন করতে। কি বুঝতে? দ্যাট যে আওয়ার টু বিগেস্ট অ্যাসেটস আর আওয়ার পিপল অ্যান্ড রিভার্স। তার পরবর্তী বাক্য হচ্ছে যে আই অলওয়েজ ওয়ান্ডার্ড, আমি সব সময় কী করেছি? ভেবেছি বা চিন্তা করেছি বা চিন্তা করতাম। কী নিয়ে চিন্তা করতাম? যে কেন, দেখুন হোয়াই আওয়ার প্ল্যানার্স ডিড নট ইউজ দ্যাম, কেন, ওয়াই আওয়ার প্ল্যানার্স আমাদের পরিকল্পনাকারীরা ডিড নট ইউজ দ্যাম সেগুলোকে ব্যবহার করেন। ইউজ দ্যাম মানে হচ্ছে যে আওয়ার পিপল অ্যান্ড রিভার্স, এখানে
প্রোনাউন ব্যবহার করা হয়েছে, দেমের অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল অ্যান্ড রিভার্স। তাহলে দেখুন আমরা জানি যে ওয়াই বা ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডের পরে সাধারণত কী হয়, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব হয়, কিন্তু এটা হচ্ছে এমবেডেড সেন্টেন্স। দেখুন এমবেডেড সেন্টেন্সে প্রথমে একটা সেন্টেন্স যুক্ত থাকে, যে তারপর ওই ডাব্লিউএইচ কোশ্চেন সহ আরেকটা সেন্টেন্স যুক্ত থাকে। এই ক্ষেত্রে এটা প্রশ্ন বোঝায় না, এটা মূলত হয় একটা ক্লজ হিসেবে কাজ করে। প্রশ্ন যেহেতু না, এই কারণেই ওই অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না, সাধারণ ফর্ম থাকে, শুধু শুরুতে কি যুক্ত করা থাকে, এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো যুক্ত করা থাকে। আর একটা এমবেডেড সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা নির্ভর করে তার প্রথম ক্লজটির উপর, ঠিক আছে। এই যে আই অলওয়েজ ওয়ান্ডার্ড, এটা যদি এরকম থাকতো ডিড আই ওয়ান্ডার, এরকম থাকতো যে ডিড আই ওয়ান্ডার হোয়াই আওয়ার প্ল্যানার্স ডিড নট ইউজ দ্যাম, তাহলে হতো যে আমি কি ভাবতাম যে আমাদের পরিকল্পনাকারীরা কেন সেগুলো ব্যবহার করেনি, এরকম হতো। কিন্তু এই শুরুর অংশটুকু বা ফার্স্ট ক্লজ যেহেতু অ্যাসার্টিভ, এই কারণে এই বাক্যটিও অ্যাসার্টিভ। তাহলে কী হলো, আই অলওয়েজ ওয়ান্ডার্ড, আমি সবসময় চিন্তা করতাম, ওয়াই আওয়ার প্ল্যানার্স, কেন আমাদের পরিকল্পনাকারীরা ডিড নট ইউজ দ্যাম, সেই নদীয় মানুষকে ব্যবহার করেনি, কি হিসেবে ব্যবহার করেনি সেটা আবার পরে বলা হচ্ছে যে অ্যাজ দ্য সেন্টার পিস মানে হচ্ছে আমরা ঘরের মধ্যে অনেক সময় সুন্দর সুন্দর যে জিনিসগুলো সাজিয়ে রাখি, এগুলোকে সেন্টার পিস বলা হয়। আরেকটা অর্থ হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় যে বিষয়, এই বিষয়গুলোকে বলা হয় সেন্টার পিস। সো ডিড নট ইউজ দ্যাম, সেগুলো ব্যবহার করেনি, কী হিসেবে ব্যবহার করেনি, অ্যাজ দ্য সেন্টার পিস মানে মূল বিষয় বা কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করেনি। কিসের কেন্দ্রবিন্দু? অফ অল দেয়ার থিঙ্কিং অ্যান্ড প্ল্যানিং, তাদের সকল চিন্তা ও পরিকল্পনার মূল বিন্দু হিসেবে বা কেন্দ্রবিন্দু হিসেবে কেন ব্যবহার করেনি, সেটাই আমি সবসময় চিন্তা করতাম। সো যদি এখানে পার্টস অফ স্পিচগুলো আমরা দেখি, ইট হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট প্রোনাউন, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ডাজ নট রিকোয়ার নেগেটিভ সহ, এটা ভার্ব ফ্রেজ, ঠিক আছে। তারপর টু মাচ থিঙ্কিং, এই অংশটি হচ্ছে নাউন ফ্রেজ, যেটা এই রিকোয়ার ভার্বের অবজেক্ট। থিঙ্কিং এটা এখানে নাউন হিসেবে কাজ করছে। আর টু মাচ, সো টু মাচ, এখানে টু মাচ হচ্ছে, মাচটা হচ্ছে কোয়ান্টিফায়ার আর টু হচ্ছে অ্যাডভার্ব। আর এই কোয়ান্টিফায়ার যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এই থিঙ্কিং নাউনকে মডিফাই করছে। সো টু মাচ থিঙ্কিং, আর পুরোটা মিলে নাউন ফ্রেজ যেটা রিকোয়ার ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। তারপর পরে বলা হচ্ছে যে টু রিয়েলাইজ দ্যাট, এটা বুঝতে, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, যেটা এই রিকোয়ার ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। যে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই, এভাবে সব ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, এত ব্যাখ্যা করা যাবে না। তারপরে আমাদের বাংলা অনুবাদটা দেখুন, এটা বুঝতে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই যে আমাদের দুটি বড় সম্পদ হলো আমাদের মানুষ ও নদী। আমি সর্বদা ভাবতাম কেন আমাদের পরিকল্পনাকারীরা তাদের সমস্ত চিন্তা ও পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে এসব ব্যবহার করে না। তারপর দেখুন আরেকটি সুন্দর বাক্য, ইফ উই লুক অ্যাট আওয়ার ম্যাপ ইট বিকামস obvious how widespread our river network is and how amazingly it reaches every nook and corner of the country. So if we look, যদি আমরা দেখি, খুবই সিম্পল বাক্য, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো কন্ডিশনাল, ঠিক আছে, দুই পাশে দেখতে পাচ্ছেন জিরো, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। সো ইফ উই লুক, যদি আমরা দেখি, কোথায় দেখি? অ্যাট আওয়ার ম্যাপ, যদি আমরা আমাদের ম্যাপের দিকে দেখি বা ম্যাপের দিকে তাকাই, তাহলে কি হয়? ইট বিকামস, এটা স্পষ্ট হয়ে যায়, ইট বিকামস অবভিয়াস, এটা স্পষ্ট হয়ে যায়। কি স্পষ্ট হয়ে যায় সেটা পরে বলা হচ্ছে যে হাউ ওয়াইড স্প্রেড আওয়ার রিভার নেটওয়ার্ক ইজ। দেখুন হাউ ওয়াইড স্প্রেড, কতটা বিস্তৃত, কতটা বিশাল, আওয়ার রিভার নেটওয়ার্ক, আমাদের নদী সংযোগ, ইজ হচ্ছে, হয়। দেখুন এটাও কিন্তু এই যে হাউ থেকে শুরু করে, আমরা জানি যে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকার কথা, যদি প্রশ্ন হয় এরকম হওয়ার কথা ছিল যে হাউ ওয়াইড স্প্রেড ইজ আওয়ার রিভার নেটওয়ার্ক, এরকম হতো যদি প্রশ্ন হতো যে হাউ ওয়াইড স্প্রেড ইজ আওয়ার রিভার নেটওয়ার্ক, যে আমাদের নদী সংযোগ কতটা বিস্তৃত। কিন্তু এখানে প্রশ্ন করা হয়নি, এটা মূলত এই আরেকটি ভার্বের এটা মূলত এই অবভিয়াস, এই অ্যাডজেক্টিভ যেটা ইটের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এবং হাউ ওয়াইড স্প্রেড আওয়ার রিভার নেটওয়ার্ক ইজ, এটা আবার এই
অবভিয়াসের সো এই ক্লজটি হাউ ওয়াইড স্প্রেড আওয়ার রিভার নেটওয়ার্ক ইজ, এই ক্লজটি নাউন ক্লজ হিসেবে কাজ করছে, যেটা অবভিয়াসের মডিফায়ার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আমরা জানি একটা ক্লজও কিন্তু একটা নাউনকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। কিভাবে? ইট বিকামস অবভিয়াস, এটা স্পষ্ট হয়। এখন স্পষ্টটা কি সেটাই কিন্তু মানে মডিফাই করা হচ্ছে বা স্পষ্ট হচ্ছে এই ক্লজের মাধ্যমে, যে হাউ ওয়াইড স্প্রেড আর রিভার নেটওয়ার্ক ইজ, আমাদের নদী সংযোগ কতটা বিস্তৃত সেটা স্পষ্ট হয়ে যায়। অ্যান্ড হাউ অ্যামেজিংলি ইট রিচেস, এবং কতটা চমৎকারভাবে ইট রিচেস, এটা পৌঁছে, কোথায় পৌঁছে? এভরি নোক অ্যান্ড কর্নার, প্রতিটি আনাচে কানাচে বা প্রতিটি প্রান্তে। নোক অ্যান্ড কর্নার একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে যে আনাচে কানাচে বা সব দিকে, সব প্রান্তে। সো ইট রিচেস এভরি নোক অ্যান্ড কর্নার, প্রতি প্রান্তে কীভাবে পৌঁছে বা কীভাবে লেগে আছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যায়। কর্নার, যে এভরি নোক অ্যান্ড কর্নার, এটা কিসের কর্নার? সেটা বলা হচ্ছে অফ দ্য কান্ট্রি, দেশের। তাহলে আরেকবার যদি আমরা বলি যে ইফ ইউ লুক অ্যাট আওয়ার ম্যাপ, যদি আমরা আমাদের ম্যাপের দিকে তাকাই, ইট বিকামস অবভিয়াস, এটা স্পষ্ট হয়ে যায়, যে স্পষ্ট হয়। কী স্পষ্ট হয় সেটা পরে বলা হচ্ছে যে হাউ ওয়াইড স্প্রেড আওয়ার রিভার নেটওয়ার্ক ইজ, কতটা বিস্তৃত আওয়ার রিভার নেটওয়ার্ক ইজ, আমাদের নদী সংযোগ হচ্ছে। এবং আরও কি? হাউ অ্যামেজিংলি, এবং কতটা চমৎকারভাবে ইট রিচেস, ইহা পৌঁছে। কি পৌঁছে? ওই যে আমাদের নদী, ঠিক আছে, বা নদী সংযোগ। ইট রিচেস কোথায় পৌঁছে? ইট এভরি নোক অ্যান্ড কর্নার, প্রতিটি আনাচে কানাচে পৌঁছে, কোথাকার? অফ দ্য কান্ট্রি, দেশের। তাহলে আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে আমরা আমাদের মানচিত্রের দিকে তাকালে স্পষ্ট দেখতে পাই কতটা বিস্তৃত আমাদের নদী সংযোগ এবং কতটা আশ্চর্যজনকভাবে দেশের প্রতিটি আনাচে কানাচে তা ছড়িয়ে আছে। আমাদের পরবর্তী বাক্য এবং সর্বশেষ বাক্য, ইট ইজ অলমোস্ট লাইক দ্য নেটওয়ার্ক অফ দ্য নার্ভস থ্রু উইচ অক্সিজেন rich blood flows to every part of the body to keep us alive and healthy. তাহলে কি হলো? ইট ইজ অলমোস্ট, এটা প্রায় কি? লাইক, এরকম যে, দেখুন সুন্দরভাবে লেখা হয়। তারা এরকম লিখতে পারতো যে দ্য নেটওয়ার্ক অফ দ্য নার্ভস থ্রু হুইচ অক্সিজেন রিচ ব্লাড ফ্লোজ টু এভরি পার্ট অফ দ্য বডি টু কিপ আস অ্যালাইভ অ্যান্ড হেলথি is just like a no, I'm making a mess. এবার দেখুন, ইট ইজ অলমোস্ট লাইক, এটা হচ্ছে প্রায় এরকম। কীরকম? লাইক দ্য নেটওয়ার্ক অফ নার্ভস, মানে আমাদের স্নায়ুর সংযোগের মতো। মানে নদীটা হচ্ছে যে এখানে যে ইটটা রয়েছে, এই ইটটা আসলে নদীকে নির্দেশ করছে, যে ইট, নদী হচ্ছে, ইজ অলমোস্ট, প্রায়, লাইক, মতো, কিসের মতো? দ্য নেটওয়ার্ক অফ নার্ভস, মানে স্নায়ুর যে সংযোগ, সেই সংযোগের মতো। নদী হচ্ছে আমাদের স্নায়ুর সংযোগের মতো। তারপর এই নার্ভসকে আবার মডিফাই করছে, বা এই নাউন ফ্রেজকে মডিফাই করছে যে থ্রু উইচ, যার মাধ্যমে কি হয়? অক্সিজেন রিচ ব্লাড, মানে অক্সিজেন পূর্ণ বা অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত, সেটা কি হয়? ফ্লোজ, মানে প্রবাহিত হয়। কোথায় প্রবাহিত হয়? টু এভরি পার্ট অফ দ্য বডি, শরীরের প্রতিটি অংশে কি হয়? প্রবাহিত হয়। কি করতে প্রবাহিত হয়? টু কিপ আস অ্যালাইভ অ্যান্ড হেলথি, আমাদেরকে জীবিত রাখতে এবং সুস্থ রাখতে কি করে? যেটা প্রবাহিত হয়। সাজানো অনুবাদ হচ্ছে যে এটি প্রায় আমাদের স্নায়ু সংযোগের মতো, যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের দেহের প্রতিটি অংশে প্রবাহিত করে আমাদের বেঁচে থাকতে ও সুস্থ থাকতে সাহায্য করে। সো এই ছিল আজকের অনুবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।